আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। তো আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সম্প্রতি আমেরিকা সফর করছেন এবং আজকে তার প্লেনে ওঠার কথা। 12 তারিখে ঢাকায় ফিরবেন। তো তিনি মিটিং করেছেন আহ, আমেরিকার বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিন তিনি অনেকগুলো মিটিং করেছেন। এর মধ্যে আবার বাংলাদেশে যে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার শপথ গ্রহণ অনুষ্ঠানেও ডক্টর খলিল উপস্থিত ছিলেন। এই মিটিং এর, এই সফরের ডিটেলস আমার পাওয়ার কথা। কিছু আমি আগে আপনাদের পরশুদিন হিন্টস দিয়েছিলাম, কিন্তু আজকে আমি যত রাতই হোক আশা করি পাবো। আমি যতটুকু পেয়েছি সেটা নিয়ে আমি একটু কথা বলবো। যে এই মিটিং গুলোতে মূলত ডক্টর খলিলুর রহমান যে মিটিং এ যান, এখানে তাকে প্রচুর প্রশ্ন করা হয় এবং তিনি মোটামুটি এক ধরনের একজন আসামির কাঠগড়া যেভাবে দাঁড়ায় সেভাবেই তিনি এই প্রশ্ন উত্তরগুলো দেন। আহ, ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনূসের নানান কার্যকলাপে বিরক্ত। এখানে খেয়াল রাখবেন যে আমেরিকান যত স্বার্থ, আমেরিকা কিন্তু এই যে বাণিজ্য ঘাটতি কমানোর নামে আমাদের অতিরিক্ত দামে গম গছায় দিছে। এলএনজি যে নিয়ে দেশে হাহাকার চলতেছে, যে এলএনজি 900 টাকায় সিলিন্ডার পাওয়া যেত শেখ হাসিনার আমলে, এখন সেটা 3000 টাকায়ও পাওয়া যায় না। আপনি টাকা নিলেও সেটা পাবেন না। একটা ক্রাইসিস তৈরি হচ্ছে এবং এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে মূলত এই পিটার হাস যে কোম্পানিতে অ্যাডভাইজার হিসেবে কাজ করেন, সেই কোম্পানির জানুয়ারি থেকে এলএনজি সাপ্লাই করার কথা ছিল। আহ, শেখ হাসিনার সরকার এক একটা এলএনজি কিনতে $9 বা $10 দিয়ে, সেটা এখন 14+ মার্কিন ডলার দাম। তারপরেও এই জানুয়ারি থেকে দেওয়ার কথা ছিল, পিটার হাসের কোম্পানি সেটা সাপ্লাই দিতে পারেনি। সো দেশে এখন এলএনজির একটা ক্রাইসিস চলতেছে। ডক্টর খলিলের সাথে মানে আলোচনার এক পর্যায়ে ডক্টর খলিল বলেছেন যে আপনারা এই বিষয়গুলো সরাসরি ডক্টর ইউনূসকে কেন বলেন না। তো মার্কিন প্রশাসনের লোকজন বলেছে যে ডক্টর ইউনূসের সাথে কথা বলা যায় না, হি ডাজন্ট লিসেন টু এনিওয়ান। এবং ট্রাম্প প্রশাসনের লোকজন কিন্তু ডক্টর ইউনূসের সাথে খুব একটা কথা বলেন না। তো যে আলোচনাগুলো হয়েছে, প্রথমত একটা আলোচনা হয়েছে যে গাজায়, আপনারা জানেন যে ট্রাম্প একটা প্রস্তাব করেছে যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স সেখানে রিক্রুট করা হবে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী যেমন বিভিন্ন দেশে যায়, কনফ্লিক্ট জোনে যায়, সেরকম ট্রাম্প একটা ফোর্স সেখানে ডিপ্লয় করার জন্য প্রপোজ করেছে। সেই ফোর্সটা কার আন্ডারে থাকবে? সেটা কি জাতিসংঘের আন্ডারে থাকবে নাকি সেটা মার্কিন প্রশাসনের আন্ডারে থাকবে, সেটা কিন্তু এখনো ডিসাইডেড না। সেই ফোর্সে পাকিস্তানকে যোগ দেওয়ার জন্য ট্রাম্প অনুরোধ করেছিল। তো বাংলাদেশকেও যোগ দেওয়ার জন্য বলেছে এবং পাকিস্তান বাংলাদেশকে অনেকখানি প্রভাবিত করেছে। সেই ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে বাংলাদেশ সেনা সদস্যরা যাবেন। সেই ফোর্সের কাজ কি হবে? স্বভাবতই আইন শৃঙ্খলা রক্ষা কাজ হবে। গাজার যে পুনর্গঠন, সেখানে তারা হেল্প করবে। জনগণের জীবনযাপন স্বাভাবিক করার ব্যাপারে তারা হেল্প করবে। সেখানে যেসব সন্ত্রাসী গোষ্ঠীরা আছে তাদের নিরস্ত্রীকরণে কাজ করবে। একটু খোলামেলাভাবে বললে হলো যে এই বাহিনীতে হামাসের বিরুদ্ধেও কাজ করবে বলে আমরা ধারণা করছি। যদিও এদের টার্মস অফ রেফারেন্স, কর্মপরিধি এগুলো এখনো সবই অস্পষ্ট, কিন্তু বাংলাদেশ সেখানে যাচ্ছে। সো বাংলাদেশের এই অংশগ্রহণ নিয়ে মুসলিম বিশ্বে কি প্রতিক্রিয়া হবে সেটা এখনো নিশ্চিত না। সুতরাং এই মুহূর্তে একটা বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে এবং সেখানে বাংলাদেশের পক্ষে ডক্টর খলিল কে এটা বলা হয়েছে। খলিল এটা এগ্রি করেছে যে বাংলাদেশ ফোর্স পাঠাবে। ডক্টর খলিলকে তিনি প্রথম দিন বৃহস্পতিবার মূলত ট্যারিফ কমানোর জন্য আলোচনা করছিলেন। তো আহ, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে ট্যারিফ কমানোর সম্ভাবনা খুব কম, বাট দে টুক এ নোট অফ ইট। কিন্তু সেই সময় ডক্টর খলিলের হাতে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, 5146 জনের একটা লিস্ট। এই বাঙালিরা বর্তমানে আমেরিকায় অবৈধভাবে অবস্থান করছে এবং এদের খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই তালিকাটি ডক্টর খলিলের কাছে দেওয়া হয়েছে।
ডক্টর খলিলের সাথে মূলত 12টি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে একটা অংশ যে এই যে সেন্ট মার্টিন নিয়ে আমরা অনেকদিন অনেক কথা শুনেছি। সেন্ট মার্টিনের একটা অংশ যেটা 0.5 কিলোমিটারের চেয়ে একটু বেশি, সেইটা আমেরিকাকে ব্যবহারের জন্য দেয়া হবে। এবং আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে সেন্ট মার্টিনের একটা অংশ থাকবে রেস্ট্রিক্টেড জোন, যেখানে সাধারণ মানুষ যেতে পারবে না। ধারণা করা হচ্ছে সেই অংশটাই আমেরিকানদের হাতে তুলে দেওয়া হবে। শুক্রবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা হয়েছে সেটা হলো যে বাংলাদেশে যে নির্বাচনটা হবে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনটা কি ফর্মে হবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে প্রেস উইং এর সুবাদে কিংবা বাংলাদেশ এম্বাসি আছে সেটার সুবাদে একটা প্রেস রিলিজ আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে প্রেস রিলিজে যে কন্টেন্ট গুলো আছে সেটা আমাদের এরশাদের স্বৈরাচারী প্রেস নোটের কথা মনে করিয়ে দেয়। ডক্টর খলিলের সাথে কি আলোচনা হয়েছে, তিনি কি কি ফেস করেছেন, তার অধিকাংশ বিষয়ের কোনো রিফ্লেকশন নাই, বরং মন গড়া তথ্যে ভরপুর ওই প্রেস রিলিজ। তো ওই প্রেস রিলিজকে আমরা অবিশ্বাস করতে পারি। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য আবারও প্রেসার করা হয়েছে এবং এই যে নবনিযুক্ত রাষ্ট্রদূত উনি বাংলাদেশে পথে রওনা দিয়েছেন, হয়তো পৌঁছেও গেছেন কিংবা যাবেন। তিনি বাংলাদেশে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং করবেন। নির্বাচন হবে কিনা এটা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে এবং ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদও নিশ্চিত না নির্বাচন হবে কি হবে না। আমি যখন এই প্রশ্নের উত্তরটি জানতে চেয়েছি আমাকে বলা হয়েছে নির্বাচন করার ব্যাপারে যেমন একটা প্রেশার আছে, আবার সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করার ব্যাপারেও একটা প্রেশার আছে। যদি এটাকে পার্সেন্টেজ করি তাহলে একটা পক্ষ চাইছে যে কোনোভাবেই নির্বাচন করে ফেলা হোক, এই পক্ষটা হয়তো 30%, আর 70% চাইছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। সেই অনিশ্চয়তার মধ্যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন এবং এছাড়াও আরো কিছু তৎপরতার কথা আমরা শুনছি যে যেহেতু ডক্টর ইউনূস ফেল করছে এই সরকার চালাতে এবং সে আওয়ামী লীগকে নিয়ে বা ইনক্লুসিভ নির্বাচন করতে চাইছে না, সুতরাং আন্তর্জাতিক একটা মহল এখন চাইছে ডক্টর ইউনূসকে সরিয়ে দিতে এবং ডক্টর ইউনূস সরে গেলে কে প্রধান উপদেষ্টা হবে সেটা নিয়ে এখন বাংলাদেশে কাজ চলছে। কয়েকজনকে প্রধান উপদেষ্টা হবার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা রাজি হয়নি। এখন একজন অনেক সিনিয়র একজন বুদ্ধিজীবী অর্থনীতিবিদ তার কথা শোনা যাচ্ছে। আর অনেকেই বলছেন যে ডক্টর খলিল প্রধান উপদেষ্টা হবেন। তো ডক্টর খলিল এই বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি হয়তো পুনর্গঠিত উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে থাকবেন এবং সেই উপদেষ্টা পরিষদে আরো কারা কারা থাকবেন সেগুলো নিয়েও বাংলাদেশে কাজ চলছে। তবে প্রধান উপদেষ্টা হয়তো অন্য কেউ হবে। ডক্টর হোসেইন জিল্লুরের নাম শোনা গিয়েছিল, কিন্তু ডক্টর হোসেইন জিল্লুরের ব্যাপারে কয়েকটি রাজনৈতিক দলের সুস্পষ্ট আপত্তি থাকায় তার নামটিও বাদ গেছে। সো এখন ডক্টর ইউনূস সরে গেলে কে প্রধান উপদেষ্টা হবে সেটি নিয়ে একদিকে যেমন তৎপরতা চলছে, আবার যে কোনোভাবেই হোক একটা নির্বাচন করবার জন্য ডক্টর ইউনূসদের পক্ষ থেকে আরেকটা তৎপরতা চলছে। তো সেই অবস্থায় আমরা এখনো এই অনিশ্চয়তায় দুলছি এবং আমাদের দেখতে হবে যে আলটিমেটলি কোন দিকে বাংলাদেশ যায়। এর মধ্যে আরেকটা ছোট্ট ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি তার উত্তরবঙ্গে একটা সফরসূচি ঘোষণা করেছিলেন এবং মৌলানা ভাসানীর কবরে যেতে চেয়েছিলেন, রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করতে যেতে চেয়েছিলেন। এরকম তার কয়েকটা প্রোগ্রাম ছিল, কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে তিনি এই কর্মসূচিটা প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশন কেন তারেক রহমানকে এই সফর বাতিল করবার জন্য অনুরোধ করলো সেটি খোঁজ নিয়ে আমরা জানলাম যে একটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে লিখিত আপত্তি জানিয়েছে। তারা বলেছে যে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে যেভাবে সরকারি প্রোটোকল দেয়া হচ্ছে সেটি নির্বাচনের লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে অন্তরায় এবং পুরা সরকারি মেকানিজম এসএসএফ সব তারেক রহমানকে সার্ভিস দিচ্ছে।
এবং সেই রাজনৈতিক দলটি মনে করছে যে ইট ইজ নট ফেয়ার। তো তারা তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন বিএনপি তারেক রহমানকে অনুরোধ করেছে এই সফর বাতিল করবার জন্য, এবং সারপ্রাইজিংলি তারেক রহমান তার সফর বাতিল করেছেন। সো এইটা নিয়েও বিএনপির ভেতরে কিন্তু এক ধরনের অসন্তোষ রয়েছে, এবং এটা যেহেতু নির্বাচনী সফর ছিল না, সেহেতু তারেক রহমান এই সফরে যেতে পারতেন বলে অনেকে মনে করেন। প্রিয় বন্ধুরা, রাজনীতি একদম মানে ক্লাইম্যাক্সের খুব কাছাকাছি চলে আসছে। সো লেটস ওয়েট অ্যান্ড সি, উই মে হ্যাভ সাম গুড নিউজ। একটা নৃশংস ঘটনা, লজ্জাজনক ঘটনা, এবং আরও দুটি ঘটনা আপনাদের সামনে একটু উপস্থাপন করতে যাচ্ছি। আজকের দিনে একটা বিশেষ ঘটনা কি সেটা হয়তো আপনারা এতক্ষণে অনেকেই জানেন। সেটা হচ্ছে যে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পরে একজন শিক্ষক ছাড়া পেলেন। এই 9 ঘন্টা কি হয়েছিল ঘটনাটা আপনারা সকলেই জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে আসা এক শিক্ষককে শারীরিকভাবে জামাত শিবিরের কর্মী বাহিনী হেনস্থা করে এবং তাকে 9 ঘন্টা অবরুদ্ধ করে গাড়িতে করে অবরুদ্ধ রাখার পরে আপনার উনি প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে প্রক্টরের গাড়িতে করে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন। আপনারা জাস্ট ভিডিওটা দেখুন কিভাবে তাকে একজন শিক্ষককে অপমানিত করছে এই জামাত শিবিরের গুন্ডা বাহিনী। এই শিক্ষক তিনি মুক্তিযুদ্ধপন্থী শিক্ষক, তাই ওনাকে এই অবস্থাটা আজকে জামাত শিবির বাহিনী করেছে। এছাড়াও আজকের দিনের দুইটি ঘটনায় দুটোটা ঘটনাটাই কিন্তু আন্তর্জাতিক, এটা আন্তর্জাতিক ঘটনা। যেমন আপনার এই দুটি ঘটনার মধ্যে প্রথম একটি ঘটনা যেটি হচ্ছে যে আপনার বাংলাদেশে আটক মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তির দাবিতে একটা চিঠি লিখেছে, আর সে চিঠিটা লিখেছে লেমকিন ইনস্টিটিউট অফ জেনোসাইড প্রিভেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি। এই মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের মানবাধিকার কর্মী এবং সরকারের কাছে একটি মুক্ত চিঠি দিয়েছেন। সেখানে ওনারা শাহরিয়ার কবিরের যে বিচার ব্যবস্থা আছে, ওনাকে যেভাবে টর্চার করা হচ্ছে, এইসব বিষয় তুলে ধরে সরকারের কাছে ওনার মুক্তির দাবিতে একটি চিঠি দিয়েছে। এটা এখন এবং এই ইনস্টিটিউটটা পৃথিবী বিখ্যাত, ওরা মানবাধিকার এবং জেনোসাইড প্রিভেনশন নিয়ে কাজ করে, হিউম্যান রাইটসের কাজ করে। ওনাদেরকে চেনে না পৃথিবীর এমন কোনো মানবাধিকার সংগঠন নেই। এটার নাম হচ্ছে ল্যামকিন ইনস্টিটিউট। এবং তৃতীয় যে ঘটনাটি, এটা আরও আশ্চর্যজনক, সেটা হচ্ছে যে ব্রিটেনের একজন এমপি তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়েছেন, এবং উনি হচ্ছেন যে ব্যারোনেস ভার্মা। তিনি একটা চিঠি দিয়েছেন, ব্রিটেনের হাউস অফ লর্ডসের উনি মেম্বার, মানে হচ্ছে যে এমপি। উনি ওনার এখানে ব্রিটিশ এমপির প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়ে উনি জানিয়েছেন যে উনি এর আগেও চিঠি দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের হিন্দুদের মাইনরিটিদের উপর যে অত্যাচার চলছে বা জাত চলছে এগুলো নিয়ে উনি একটা চিঠি দিয়েছিলেন যে চাপ দেওয়ার জন্য সরকারকে। এবং তিনি আজকে আবার সেই চিঠি দিয়ে বলেছেন যে আমি আউতিতে একটা চিঠি দিয়েছিলাম, সেইটার পরে বন্ধ তো হয়নি, বরঞ্চ এখন আরও হচ্ছে। তার মানে এই মুহূর্তে দীপুচন্দ্র দাস সহ আরও যা যা ঘটেছে এগুলো সবগুলোকে গুছিয়ে উনি আরেকটা চিঠি অলরেডি দিয়েছেন বর্তমান সরকারের উপর চাপ দেওয়ার জন্য ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে, যে আপনি চাপ দিন, এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, হিন্দুরা কষ্টে আছে, মাইনরিটিদেরকে হত্যা করা হচ্ছে এভাবে। তাহলে দুটি আন্তর্জাতিক সংস্থা, একজন শিক্ষক এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে এই দেশে একজন এমপির লিখা একটা চিঠি, সবগুলোই কিন্তু দেশের ভাবমূর্তি কিন্তু ব্যাপকভাবে উপরে নিয়ে যাচ্ছে। এ ছিল আজকের দিনের সবচেয়ে বড় বড় ঘটনাগুলোর মধ্যে তিনটি ঘটনা। তো আসুন এখন আমরা একটু আলোচনা করি যে হঠাৎ করে কেন, এবং আমি বা কেন লিখলাম যে হঠাৎ আলোচনায় সুলতানা কামাল এবং রেহমান সোবহান। দেখেন, সুলতানা কামাল এবং রেহমান সোবহান ওনাদের দুজনকে আপনারা হয়তো সকলেই চিনেন, বা কেউ যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আমি একটু স্মরণ করে দিই। সুলতানা কামাল একসময় ইয়াজউদ্দিন সরকার, এই যে আপনার 1/11-এর সময়
বিএনপির যে প্রেসিডেন্ট ছিলেন উনি যেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে যায় এটা করেছিলেন, সেইখানে এই সুলতানা কামালকে কিন্তু উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছিল। যদিও ইয়াজউদ্দিনের সাথে বনিবনা না হয়, ওনারা 4 জন পদত্যাগ করেন এবং ওনাদের এই পদত্যাগের পরেই এই ইয়াজউদ্দিন আহমদ বাধ্য হন যে এইসব তত্ত্বাবধায়ক সরকারের যে উনি প্রধান হয়ে যা যা করতে চাইছিলেন এগুলো থেকে সরে আসার, এবং এর পরেই ঘটে 111 সরকার। মানে তখন সেনাবাহিনী ক্ষমতার পেছনে থেকে নতুন তত্ত্বাবধায়ক সরকার দিয়ে একটা ইলেকশন করিয়েছিলেন। ইনি হচ্ছেন সেই সুলতানা কামাল। উনি মুক্তিযোদ্ধাপন্থী একজন মহিলা এবং উনি মুক্তিযুদ্ধের একজন সংগঠকও। এরপরে যিনি আছেন তিনি হচ্ছেন যে রেহমান সোবান। উনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাংলাদেশেও সকলে চিনে ওনাকে। উনি একজন প্রচণ্ড বুদ্ধিজীবী লোক এবং অর্থনীতিবিদ। উনি খুব ভালো অর্থনীতিবিদ এবং উনি 2008 সালে বাংলাদেশের স্বাধীনতা পদক পুরস্কার পেয়েছিলেন। সেই রেহমান সোবান, ওনাদের দুজনের নাম আসছে হঠাৎ করে আজকে সারা দিনে। ওনাদের নাম বেশ আজকে মানে গতকাল থেকেই ওনাদের নাম উচ্চারিত হচ্ছে। এর মধ্যে আপনারা সকলে জানেন যে আমাদের মিস্টার খলিল উনি ইউএসএতে আছেন। ওখানে আসলে কি হচ্ছে না হচ্ছে সমস্ত খবর বের না হলেও কিছু কিছু খবর বেরিয়ে আসছে। এইদিকে আবার দেখেন যে আমাদের তারেক জিয়া উনি উত্তরবঙ্গের সফর বাতিল করেছেন। আবার আজকে ওনার সাথে ভারতীয় দূত এবং অন্য আরও 2টা দেশের দূত এবং ইউরোপীয় ইউনিয়নের দূতরা দেখা করেছেন, কথা বলেছেন তারেক জিয়ার সাথে। এই ঘটনাগুলোর মধ্যেই হঠাৎ করে আলোচনায় আসলো সুলতানা কামাল এবং রেহমান সোবানের কথা। তাহলে এখন একটু মিলাই। হঠাৎ করে খলিলুর রহমান আমেরিকা, ওখানে কি হচ্ছে না হচ্ছে, কি খবর আসবে সেটা এখন আমরা পুরোপুরি জানি না। এইদিকে ভারতীয় এবং অন্য 2টা রাষ্ট্রের 2জন কর্মকর্তা তারেক জিয়ার সাথে দেখা করেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারাও তারেক জিয়ার সাথে দেখা করেছেন। এরই মধ্যে যখন এই 2জনের নাম আসে, তার মানে কি কিছু বুঝতে পারছেন? তার মানে কি এই যে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এটা কি পড়ে যাচ্ছে কিনা, তফসিল বাতিলের নতুন তফসিল ঘোষণা হচ্ছে কিনা, এবং সুলতানা কামাল রেহমান সোবান ওনারাই কি উপদেষ্টা পরিষদে আসছেন কিনা, এবং খলিলুর রহমান যে কিনা আবার ইন্ডিয়া এবং আমেরিকার প্রিয় পাত্র মোটামুটি, তিনি কি উপদেষ্টা পরিষদের প্রধান হয়ে আসছে কিনা, কোনটা হচ্ছে বা কি হচ্ছে, এগুলো ক্লিয়ার হতে আমাদের হয়তো আরও 2-4 দিন সময় লাগবে, কিন্তু ক্লিয়ার হয়ে আসবো আমরা, যে ক্লিয়ার হব। কারণ হচ্ছে হঠাৎ করে যদি তেমন কিছু পর্দার অন্তরালে যদি তেমন কিছু না ঘটে থাকে তাহলে সুলতানা কামাল বা রেহমান সোবানের কথা আসে না। ওনাদের দুজনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই, ওনারা কোন রাজনীতি করেন কেউ জানেও না। তবে ওনারা মুক্তমনা, ওনারা দুজনই মুক্তমনা, স্বাধীনতার সপক্ষের লোক। ওনারা বাংলাদেশ এবং স্বাধীনতার সপক্ষের দুজনই। এই 2জনের নাম হঠাৎ করে উচ্চারিত হচ্ছে। আমেরিকাতে খলিল সাহেবকে ডেকে নিয়ে যাওয়া, তারেক জিয়ার উত্তরবঙ্গ সফর বাতিল করা, যদিও বলছে যে নির্বাচন কমিশন মানা করেছে। এইদিকে আবার ভারত আজকেও সরাসরি বলেছে ইনক্লুসিভ ইলেকশন হতে হবে। সব কিছু এবার মিলালে হয়তো কিছুটা মিলে যেতে পারে, যে হয়তো পদ্মার অন্তরালে এই ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সাহেবের সময় শেষ হয়ে আসছে, হয়তো সুলতানা কামাল তারপরে রেহমান সোবান এনারা সহ আরও কয়েকজন এসে টোটাল ইন্টারিম গভর্নমেন্টের হাল ধরতে পারেন। হয়তো খলিলুর রহমান প্রধান উপদেষ্টা হতে পারেন এবং আওয়ামী লীগকে আবার এনে ইনক্লুসিভ ইলেকশন করা হতে পারে। কোনটা হবে সেটা আমরা দেখতে থাকি। তো সেই পর্যন্ত আমরা একটু অবজার্ভ করতে থাকি কি হচ্ছে ঘটনা। ওকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গাজার ইসরায়েল ইস্যু বরাবরই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে খুব স্পর্শকাতর বিষয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন, তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানার পরেই সরকার আকস্মিক এমন সিদ্ধান্ত নিয়ে কূটনীতি থেকে শুরু করে রাজনীতি এমনকি বাংলাদেশের বাহিনীগুলোতে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এমন এক সময় বাংলাদেশ এই প্রস্তাব দিয়েছে যখন সৌদি আরব, কাতার, জর্ডান, ইরানের মতো মধ্যপ্রাচ্যের বড় মুসলিম দেশগুলো যখন বাহিনীতে সৈন্য পাঠানোর ক্ষেত্রে না করে দিয়েছে, সেখানে বাংলাদেশের একটা অনির্বাচিত সরকার কেন এমন স্পর্শকাতর বিষয়ে আগ বাড়িয়ে আগ্রহের কথা জানাতে গেল? এমনকি ইউনূস সরকারের সবচেয়ে কাছের বন্ধু পাকিস্তানেরও এ বাহিনীতে যোগ দেয়া হচ্ছে না। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে গাজা ও ইসরায়েল খুবই স্পর্শকাতর ইস্যু। সেখানে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে, ক্যাবিনেটে কোনো ধরনের প্রস্তাব না এনে অন্তর্বর্তী সরকার কি কারণে জেচে গিয়ে এমন প্রস্তাব দিল? অনেকের আশঙ্কা, সেফ এক্সিটের সময় ঘনিয়ে আসায় অধ্যাপক ইউনূস মার্কিন প্রশাসনকে খুশি করতে এমন প্রস্তাব দিয়েছে। হাজার হাজার মানুষকে হত্যার পর উপত্যকার প্রায় সবকিছু ধ্বংস করে দিয়ে গাজায় কার্যকর হয়েছিল যুদ্ধবিরতি। সেই যুদ্ধবিরতিও গাজাবাসীর দুর্দশা কমাতে পারেনি, অব্যাহত আছে হত্যাযজ্ঞ। তবে এর মধ্যে গত নভেম্বরের মাঝামাঝিতে আলোচনার কেন্দ্রে আসে মার্কিন প্রেসিডেন্টের 20 দফা প্রস্তাবের এক পরিকল্পনা। গত 17 নভেম্বর ট্রাম্পের সেই 20 দফার শান্তি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পায়। প্রস্তাবে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। এই বাহিনী পরিচালনার জন্য একটি সম্পূর্ণ নতুন আন্তর্জাতিক তদারকি সংস্থা গঠন করা হয়েছে, যার নাম বোর্ড অফ পিস। এই বোর্ডের বিশেষত্ব হলো এটি সরাসরি জাতিসংঘের একক কমান্ডে পরিচালিত হওয়ার পরিবর্তে একটি স্বাধীন আন্তর্জাতিক প্রশাসনিক সত্তা হিসেবে কাজ করবে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজার নিরাপত্তায় সহায়তার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কিনা তার উপর নজর রাখবে আন্তর্জাতিক এই বাহিনী। তবে বাস্তবতা হলো, এই বাহিনী কাজ করবে ইসরায়েল ও মিশরের সঙ্গে। মূলত ইসরায়েলের অনুমোদন ছাড়া এখানে কোনো কিছু হওয়ার সুযোগ নেই। ইসরায়েলের লক্ষ্য গাজাকে অস্ত্রমুক্ত করা, গাজায় পুলিশকে প্রশিক্ষণ দেওয়া, সীমান্তে সুরক্ষা দেওয়া, উপত্যকাটিকে অস্ত্রমুক্ত করে নিরাপত্তা বজায় রাখা, বেসামরিক লোকজনকে সুরক্ষা দেওয়া, মানবিক কার্যক্রম চালানো সহ নানা দায়িত্ব পালন করবে এই আইএসএফ বা বহুজাতিক বাহিনীটি। গাজা নিরাপত্তা সংক্রান্ত অনেক দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবে আইএসএফ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ম্যান্ডেটে প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা মূলত হামাসকে নিষ্ক্রিয় করার একটি কৌশলগত পথ। 19 বছর ধরে এসব দায়িত্ব পালন করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। 2006 সাল থেকে গাজা শাসন করছে সংগঠনটি। উপত্যকাটির সামাজিক ও নিরাপত্তা সংক্রান্ত সেবা ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে তারা। সে কারণে হামাস ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা টেলিগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, এই জোট গাজা উপত্যকার উপর একটি আন্তর্জাতিক অভিভাবক ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। হামাস বারবার বলেছে তারা দায়িত্ব ছাড়লেও অস্ত্র ছাড়তে রাজি নয়। দর্শক, অধ্যাপক ইউনূস সরকারের ঘনিষ্ঠ বন্ধু দেশ পাকিস্তান বলেছে তাদের সৈন্যরা হামাসকে নিরস্ত্র করার কোনো অভিযানে অংশ নেবে না। এটি তারা ফিলিস্তিনিদের নিজস্ব আইন প্রয়োগকারী সংস্থার কাজ বলে মনে করে। আর তাতে চটেছে ইসরায়েল। পাকিস্তানের ব্যাপারে আপত্তি জানিয়েছে দেশটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বলেছেন, যুদ্ধ শেষ হয়নি এবং হামাসকে নিরস্ত্র করা হবে। শুধু পাকিস্তান নয়, বিশ্বের মুসলিম দেশগুলো এই বাহিনীতে যোগ দেওয়ার ব্যাপারে না করে দিয়েছে। সৌদি আরব স্পষ্ট করে দিয়েছে তারা গাজায় কোনো আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে তাদের সৈন্য পাঠাবে না। তাদের আপত্তির প্রধান কারণ হলো টু স্টেট সলিউশন। সৌদি আরবের দাবি, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ এবং রাজনৈতিক সমাধান ছাড়া তারা গাজায় কোনো নিরাপত্তার দায়িত্ব নেবে না। আবার দেশটি চায় না তাদের সৈন্যদের গাজাবাসী দখলদার বাহিনীর সহযোগী হিসেবে দেখুক। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম দেশ যারা মূলত মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত, সে কাতারও এই বাহিনীতে সেনা পাঠাতে রাজি নয়। তারা মনে করে সামরিক হস্তক্ষেপের চেয়ে রাজনৈতিক সংলাপ এবং ত্রাণ কার্যক্রমে তাদের মূল অগ্রাধিকার হওয়া উচিত। জর্ডান ঐতিহাসিকভাবে ফিলিস্তিনি ইস্যুতে খুবই স্পর্শকাতর। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি একাধিকবার বলেছেন যে জর্ডান গাজায় কোনো আরব বা আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অংশ হবে না। তাদের ভয়, এতে করে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রক্রিয়ায় তারা সহযোগী হয়ে পড়তে পারে। ইরান এবং তার মিত্র দেশগুলো এই প্রস্তাবিত বাহিনীকে পশ্চিমা দেশগুলোর একটি
চাল হিসেবে মনে করে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন স্যার বলেছেন তারা গাজার মাটিতে তুর্কি সেনাদের উপস্থিতি কোনোভাবেই মেনে নেবেন না। আরব আমিরাতের সরকারি কর্মকর্তা আনোয়ার গার্গাস আল জাজিরাকে বলেছেন এই বাহিনীতে তার দেশ অংশ নেবে না। বিবিসির একটি খবরে বলা হয়েছে আইএসএফ এর মিশনের পরিধি অস্পষ্ট, কারণ দেশগুলো এই সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন যে আইএসএফ মোতায়েনের বিষয়ে পক্ষগুলোর মধ্যে কোনো চুক্তি না হলে তাদের বাহিনী হামাস যোদ্ধাদের মুখোমুখি হতে পারে। এই বিরোধপূর্ণ ইস্যুতে খবর হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মার্কিন সরকারের কাছে এই বাহিনীতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। 10 জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক বিবৃতিতে বলা হয়েছে ওয়াশিংটন ডিসিতে মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট অ্যালিসন হুকার এবং স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই প্রস্তাব দিয়েছেন। জবাবে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ এ বিষয়ে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী বলে সরকারের প্রেস রিলিজে দাবি করা হয়েছে। প্রশ্ন হলো সরকারের ঘোষিত সময় অনুযায়ী এই সরকারের মেয়াদ আছে মাত্র 32 দিন। অধ্যাপক ইউনূসের সরকার কোনো নির্বাচিত সরকারও নাই, এমনকি তাদের এই বাহিনীতে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রস্তাবও দেওয়া হয়নি, কোনো ধরনের চাপও দেয়নি ট্রাম্প প্রশাসন। তার চেয়ে বড় কথা হলো মুসলিম প্রধান বাংলাদেশে গাজা একটি স্পর্শকাতর ইস্যু। গাজার মানুষের উপর যখন আক্রমণ হয় তখন বাংলাদেশে বড় বড় প্রতিবাদ সমাবেশ হয়। সরকার অনেক মিত্র ফিলিস্তিনি পতাকাকে মাফলার বানিয়ে শোডাউন করে থাকে। এমন পরিস্থিতিতে একটি অনির্বাচিত সরকার কেন যেচে গিয়ে মার্কিন প্রশাসনকে এমন প্রস্তাব দিল? বিবিসি বাংলার খবরে বলা হয়েছে মার্কিন প্রশাসন থেকে একের পর এক যেসব চাপ আসছে, অনেকের ধারণা শেষ মুহূর্তে সেসব সামলাতে গিয়ে সরকারের দিক থেকে ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার চেষ্টার অংশ হিসেবে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় সামিল হওয়ার আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এতদিন এসব চাপের মধ্যে ছিল বাণিজ্য শুল্ক থেকে শুরু করে চীনের থেকে দূরে থাকার বিষয়, কিন্তু সম্প্রতি যোগ হয়েছে ভিসা বন্ড, তারপর 5000 বাংলাদেশি প্লেনে তুলে দেবে এমন খবর। সরকার তো জানে যে তার মেয়াদ আর মাত্র 1 মাস, সেখানে কেন আমেরিকাকে খুশি করতে হবে? দর্শকের আগে দেশের রাজনৈতিক দল ও প্রতিরক্ষা বাহিনীর আপত্তি সত্ত্বেও অধ্যাপক ইউনূস ও তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাখাইন করিডোর দিতে চেয়েছিল। এ নিয়ে জল অনেক ঘোলা হওয়ার পর সবশেষ সেনাপ্রধানের কড়াবাড়িতে পিছু উঠেছিল সরকার। পরে অস্বীকারই করে বসে এ ধরনের কোনো আলোচনাই হয়নি। অনেকের আশঙ্কা তখন যেমন বিদেশি বন্ধুদের খুশি করতে সরকার মরিয়া ছিল, এবারও কি এমন কিছুর জন্য জনাব খলিলুর রহমান দেশের জন্য স্পর্শকাতর এমন ইস্যুতে প্রস্তাব দিলেন? বিষয়টি স্পর্শকাতর হওয়া সত্ত্বেও সরকার বিষয়টি নিয়ে দেশের কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা পর্যন্ত করেনি। সরকারের সূত্রগুলো বলছে এটি নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি। সামরিক সূত্রগুলো বলছে এ ধরনের প্রস্তাবের বিষয়ে আগের মতোই বাহিনীগুলোকে কিছুই জানানো হয়নি। বিশ্লেষকরা মনে করেন পাকিস্তান সহ কয়েকটি মুসলিম দেশ এই বাহিনীতে অংশ নিচ্ছে না, কারণ এই বাহিনীর মূল লক্ষ্য হলো হামাসকে নিরস্ত্র করা। বাংলাদেশের সাধারণ মানুষ ফিলিস্তিনিদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। বাংলাদেশ যদি সেখানে গিয়ে ইসরায়েলের হয়ে শান্তি রক্ষা করে তবে তা নিজ দেশ থেকে ব্যাপক বিক্ষোভের জন্ম দিতে পারে। বিষয়টি সরকারের জানা থাকা সত্ত্বেও কেন একটি অনির্বাচিত সরকার তার বিদায়ের মাত্র 1 মাস আগে এমন প্রস্তাব দিল, সেটি এখন নানা মহলে বড় বিস্ময়। সরকারের যেখানে সেফ এক্সিট নিশ্চিত করার কথা, সেখানে পরবর্তী সরকারের জন্য কঠিন হবে এমন প্রস্তাব কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিলেন? বুঝছেন, আওয়ামী লীগ চাই না, আওয়ামী লীগের ছায়াও দেখতে চাই না, আওয়ামী লীগের গন্ধও মাখতে চাই না। আওয়ামী লীগের গন্ধ যারা থাকবে তাদের ধরে নিয়ে সাথে সাথে 14 শিখের ভিতরে ঢুকাই দেবে, কিন্তু আওয়ামী লীগের ভোট খাওয়া চাই। মানে এটা হচ্ছে বিয়ে শাদী করবো না, মাগনা শ্বশুর বাড়ি খাবো, এরকম একটা অবস্থা আর কি, যে তারা ঘর জামাই হইতে গিয়ে কাবিনটা পড়তে চায় না। আওয়ামী লীগের ভোট চায়। আওয়ামী লীগের ভোট কে চায় জানেন? আওয়ামী লীগের ভোট চায় বিএনপি, আওয়ামী লীগের ভোট চায় জামাতে ইসলামী, আওয়ামী লীগের ভোট চায় এনসিপি, আওয়ামী লীগের দোয়া চায় ডক্টর ইউনূস, যে ভাইরে সেই ভয়ঙ্কর রূপে না কখন প্রত্যাবর্তন কইরা ঘটে, তোমরা এত তাড়াতাড়ি আইসো না, আমরা আর কয়টা দিনই তো খাবো, খায় নি। এই হচ্ছে সিচুয়েশন। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে জামাত ইসলামী আওয়ামী লীগের শেল্টার দেয়, বলে আমার এলাকায় কেউ কিছু করতে পারে। জামাতের প্রার্থীরা বলছে না যে আমার এলাকায় আওয়ামী লীগের লোকজনের কেউ লোমটাও ফেলতে পারবে না। বিএনপি প্রার্থীরা, বিএনপির লোকজন আওয়ামী লীগের ভোট চায়, আওয়ামী লীগের ভোটটা আমাদেরকে দেন, তাই না? বলছে না যে গেছে গা, তো নৌকা তো গেছে গা, এবার ভোট আমাদেরকে দেন।
একবার দুবার না, একাধিকবার বলছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষও আওয়ামী লীগের শেল্টার দিতে গিয়ে ফাইসা গেছিলেন একবার। আমাদের সামনে একটা খবর আছে, জানেন, খবরটার হেডলাইনটাই চমৎকার। আওয়ামী লীগের ভোট কে পাবে চলছে নীরব প্রতিযোগিতা, নানান কৌশল। ইন্টারেস্টিং না? খবরটা অনেকটা এরকম, গণঅভ্যুত্থানের পর ক্ষমতা হারানো আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। দেশে ক্রিয়াশীল প্রায় সব রাজনৈতিক দল প্রকাশ্যে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নির্বাচনের বাইরে রাখার পক্ষে অবস্থান নিলেও দলটির সমর্থকদের ভোট পক্ষে নিতে চায় প্রতিদ্বন্দ্বী সব দল। এ নিয়ে আসন ভিত্তিক নীরব প্রতিযোগিতা চলছে বলে জানা গেছে। বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি সহ একাধিক দল মনে করছে নিজেদের সমর্থনের বাইরে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের পক্ষে টানতে পারলে সেটা জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে আওয়ামী লীগ ও তাদের মিত্রদের ভোট টানতে নানা কৌশল নিচ্ছে দলগুলো। কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের দলে ফেরানো, কোথাও মামলা, নিরাপত্তার প্রতিশ্রুতি ইত্যাদি দেওয়া হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে। ভোটের প্রচার শুরু হলে আরো নানা কৌশল দেখা যেতে পারে। আমি কি জানি, একটা মন্তব্য করতে না করি পারছি না। জামাতে ইসলামের লোকজন খুব ডেডিকেটেড না তাদের প্রতি, মানে বোম মারলেও তো জামাতের বাইরে কোথাও যাবে না। কিন্তু এইবার এসে প্রমাণ হলো বোধ হয় যে আওয়ামী লীগের লোকজন জামাতের চেয়েও কট্টরভাবে আওয়ামী লীগ সমর্থক। সারা বাংলাদেশে এত যে তুফান উঠছে আওয়ামী লীগের লোকজনের উপরে, একটা আওয়ামী লীগের লোক দেখছেন খুব মানে একদম বিচ্ছিন্ন, এটা পার্সেন্টেজ পয়েন্ট সামথিং হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আওয়ামী লীগের লোকজন পালিয়ে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, জেলে পচে মরছে, কিন্তু দল বদল করছে না। দল বদলের হিড়িকটা কিন্তু অনেক কমে গেছে, এবং যতই যা চাপ তৈরি হচ্ছে ততই মনে হচ্ছে তারা ভেতরে ভেতরে শক্তি সঞ্চয় করছে। আচ্ছা, যাই হোক, ভোটের প্রচার শুরু হলে আর নানা কৌশল দেখা যেতে পারে। আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে যে নির্বাচনে নৌকা নেই, সেই নির্বাচনে ভোট নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণা চালানো হচ্ছে। তবে আমি যেটা বুঝি, আওয়ামী লীগের যতই লোভ দেখাক, আওয়ামী লীগ শেষ পর্যন্ত একটা দলীয় সিদ্ধান্ত কিছু নিবে। আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, একটা দলীয় সিদ্ধান্ত নিবে। এই ভোট ম্যাক্সিমামই জাতীয় পার্টির ব্যালটে পড়ার সম্ভাবনা বেশি। জামাত, বিএনপিতে আওয়ামী লীগের ভোট যাবে না। যতই লোভ দেখাক, যতই আপসি দেখাক, যতই বলুক আমরা নিরাপত্তা দিব। আওয়ামী লীগের মিত্র 14 দলীয় জোটের শরিকেরাও এই নির্বাচনে অংশ নিচ্ছে না। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ও তাদের মিত্র দলের কর্মী সমর্থকদের একটা অংশ হয়তো ভোট দিতে যাবে না। এরপর আওয়ামী লীগের নীরব সমর্থক ভোটারকে কেন্দ্রে এনে নিজের পক্ষে রাখতে পারলে সংশ্লিষ্ট প্রার্থীর সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ফলে ইন্টারেস্টিংলি আমরা লক্ষ্য করতে পারি যে আওয়ামী লীগের জন্য ঢালবে, বিড়ি খাওয়াবে, চা খাওয়াবে, কিন্তু ব্যালটটা যেখানে যাওয়ার সেখানেই যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।